আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। সরকার পতনের এক মাস পূর্তিতে রাজধানীতে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের পদযাত্রা কর্মসূচির সাথে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, শহীদি মার্চ কেমন দেখছেন? লোকজন কি বলছে? হাজারো শিক্ষার্থী এবং জনতা এক হয়েছেন। মা, বোন, ভাই, অনেক রকমের নানা শ্রেণী পেশার মানুষ এই শহীদি মার্চে এসে যুক্ত হয়েছেন। রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে প্রত্যেকটা স্থানে, যতগুলো স্থান আমরা দেখেছি, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, সবগুলো জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ইডেন কলেজ, ঢাকা কলেজ এবং পরে সিটি কলেজ সহ বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন এবং আমরা দেখেছি বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষও এখানে যুক্ত হয়েছেন বিভিন্ন স্লোগানে। তারা এটা শহীদি মার্চ পালন করছেন। বিজয় গণ অভ্যুত্থান হয়েছে, যেটা ছাত্র জনতার অভ্যুত্থান, তার প্রায় এক মাস পরে তারা বিজয় কিংবা অন্য কোনো উল্লাস করছেন না। তারা শহীদদের স্মরণ করছেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে এই নতুন বিজয় এসেছে 5 অগাস্টে, যেদিন শেখ হাসিনা এই দেশ ছেড়ে চলে যায় পদত্যাগ করে। সেদিনকার চিত্র আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেদিন এই জাতীয় সংসদ ভবন, এই মুহূর্তে এই যে ছাত্র জনতার যে শহীদি মার্চ, সেটি কিন্তু রয়েছে এই সংসদ ভবন এলাকায়। সে কারণেই বলছি, এই সংসদ ভবনের সেদিনকার চিত্র অনেকেরই মনে রয়েছে, অনেকেরই মনে আছে গণভবনের চিত্রটা। এই দিক দিয়েই আজকে তারা যাচ্ছে। বিভিন্ন বিষয়কে সামনে রেখেই তাদের যে এই যে শহীদি মার্চ, সেই রোড ম্যাপটা মূলত করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে, যারা এই দেশ এবং এই পতাকার জন্য নতুন করে যে তারা বিজয় ছিনিয়ে আনতে চেয়েছিল, এদেশের নানা সমস্যা, স্বৈরাচার শাসনের কথা তারা বারবার বলছেন। সেই 15-16 বছরের সেই যে তাদের যে দাবি দেওয়া সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, সেই আন্দোলনকে সামনে রেখে তারা 5 আগস্ট যেভাবে করে এই দেশটাকে নতুন একটা রূপ দেওয়ার চেষ্টা করে। এবং আপনারা জানেন কিন্তু যে 4 আগস্ট থেকে মূলত অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল। এরপরে তাদের কথা ছিল যে 6 তারিখ অর্থাৎ 6 আগস্টে তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবে। কিন্তু সে সময়কার সমন্বয়ক, বর্তমান সমন্বয়ক এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা এবং শ্রম উপদেষ্টা যিনি আসিফ মাহমুদ, তিনি কিন্তু ঘোষণা দেন সে সময় যে 6 আগস্ট নয়, 5 আগস্টই হবে ঢাকা লং মার্চ টু ঢাকা। এবং সেই আন্দোলনেই সফলতা আসে। সেই আন্দোলনের পরে বিজয় আসে। এই যে বিজয়টা, আজকে এই বিজয়ে থেকে তারা একটা বিষয় বারবার বলছে, পরিষ্কার করছে যে এই আন্দোলনে, অর্থাৎ কোটা সংস্কার এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে হাজারো শিক্ষার্থী এবং জনতা শহীদ হয়েছেন। তাদেরকে যারা হত্যার হুকুম দিয়েছে, যে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে, বিভিন্ন স্থানে তাদেরকে পুড়িয়ে দেয়া হয়েছে, এমন চিত্র কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে এসেছে। এবং অনেককে নির্বিচারে গুলি করা হয়েছে। ছাত্র জনতা তারা এই স্বাধীন দেশের 71-এর স্বাধীনতা যুদ্ধে যে বাংলাদেশ স্বাধীন রূপ নেয়, সেই স্বাধীন দেশেই একটা যৌক্তিক দাবি নিয়ে তারা রাস্তার মধ্যে এই আন্দোলন করছিলেন। সেই যৌক্তিক দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, ঢাকাসহ নানা স্থানে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার নির্বিচার গুলিতে, এবং এটা হয়েছে যে সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে, সরকারের নীতি নির্ধারক পর্যায়ের সিদ্ধান্তে, সেটা কিন্তু এই ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারা পরিষ্কার করেছেন। তাদের এই আন্দোলনে যে নির্বিচারে হত্যা করা হয়েছে তার প্রতিবাদ তারা জানান এবং তারা নিশ্চিত করতে চান তাদের যে হত্যাকারীদের সর্বোচ্চ বিচার করা হবে। যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন, যাদেরকে এখনো দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, তাদেরকেও এই বিচারের আওতায় আনা হবে, এমন দাবি তারা বারবারই করেছেন। এই মিছিলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু একটু করে অনেক শিক্ষার্থী, এটা মূলত এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আসাদ গেটের মাথা থেকে বের হয়েছে। এবং এই মিছিল, অর্থাৎ এই শহীদি মার্চ কিন্তু ছড়িয়ে গেছে একেবারেই 32 নাম্বার, ধানমন্ডি 32 নাম্বার পেরিয়ে গেছে। অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের মতো জায়গা এই শহীদি মার্চ ছড়িয়ে পড়েছে। তারা সেখানে কথা বলেছেন। আমরা দেখেছি রাজু ভাস্কর্যে যখন তারা এক হয়েছেন,
তখন নানা রকমের স্লোগান তারা তুলেছেন। তারা একটা বিষয়ে বারবার বলেছেন যে আবু সাঈদ মুগ্ধ, তাদের এখনো যে যুদ্ধ শহীদ হয়েছেন এবং তাদের মতো করে যে হাজারো ভাই, তাদের ভাই বোন এবং সহযোদ্ধারা যারা যুদ্ধে ছিলেন এই আন্দোলনে, তারা যে শহীদ হয়েছেন, সেই যুদ্ধটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। কেননা দেশ গঠনের একটা পালা রয়েছে, একটা দেশ গঠনের প্রক্রিয়া রয়েছে। এই দেশ গঠনে ওই ছাত্র জনতা ভূমিকা রাখতে চায়। তারা বলছেন পরিষ্কার করে যে বাংলাদেশে যে 15-16 বছর এবং এর আগে বিগত যে সরকারগুলো ছিল, সব মিলিয়ে বাংলাদেশের মানুষের জন্য যে কাঙ্ক্ষিত একটা দেশ, যেখানে স্বাধীনভাবে কথা বলা যাবে, স্বাধীনভাবে খবর করা যাবে, স্বাধীনভাবে মতের প্রকাশ করা যাবে, সবগুলো বিষয়ে পরিষ্কার করে তারা এই বিষয়গুলো কিন্তু বলেছেন যে এই যে আজকের বাংলাদেশ, এই বাংলাদেশে এটা যেমন সংস্কার হতে হবে, কোনো বাধা থাকবে না কথা বলতে, ঠিক একইভাবে এই দেশটার প্রত্যেকটা প্রতিষ্ঠান, বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে একটা নিয়ন্ত্রিত করা হতো এতদিন পর্যন্ত, সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা হবে। আপনারা জানেন আজকে কিন্তু নির্বাচন কমিশনের এই সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সেই সংস্কার প্রক্রিয়াগুলো শেষ হচ্ছে এবং সেজন্য যারা সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করছেন, যারা সবচেয়ে বেশি চাপ দিচ্ছেন, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বারবারই এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার করছেন এবং তারা একটা বিষয়ে আজকে খুব আক্ষেপ নিয়ে বলেছেন যে শহীদদের তালিকা কিন্তু এখনো পর্যন্ত করা সম্ভব হয়নি। শহীদদের তালিকা করতে গিয়ে তাদের যে ছাত্ররা রয়েছে বিভিন্ন জেলায়, যে সমন্বয়করা রয়েছে, তাদের সমন্বয়কদের ব্যানারে সেই সমন্বয়করা সহ স্বাস্থ্য অধিদপ্তরকে কাছে নিয়ে তারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে সেই তালিকাটা ছিনিয়ে আনার, তালিকাটা বের করে নিয়ে আসার চেষ্টা করছে এবং তারা ইতিমধ্যেই একটা বিষয় কিন্তু আমাদেরকে পরিষ্কার করেছে, প্রায় 1000-এর মতো শহীদের তালিকা তারা ইতিমধ্যেই পেয়েছে এবং তারা ধারণা করছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার এবং পরবর্তীতে সরকার পতনের যে আন্দোলন, সেখানে প্রায় 3000-এরও বেশি শহীদ হতে পারেন এমন তথ্য তারা আমাদেরকে দিয়েছে এবং সেটা তারা দ্রুত সময়ের মধ্যে যেন এই তালিকা নিজেরা করার, মানে যেভাবে চেষ্টা করছেন, একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদেরকে এই তাগাদাটাই কিন্তু বারবার দিচ্ছেন। এই শহীদদের তালিকাটা করতে হবে এবং সুনির্দিষ্টভাবে তাদের তালিকা করে তাদেরকে যে সহযোগিতা করা যায় সেই সহযোগিতার বিষয়টা নিশ্চিত করতে হবে। সবচেয়ে বড় বিষয় যে জায়গাটা তারা গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় সম্মাননা এই শহীদদেরকে দিতে হবে। আজকে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পেরিয়ে যে জায়গাতে এসে দাঁড়িয়েছে, সেখানে আসার পরেও কিন্তু বাংলাদেশে একরকম স্বৈর শাসন দীর্ঘদিন ধরে ছিল বলে এই ছাত্র জনতা মনে করছে এবং তারা চায় ছাত্রদের এই ব্যানারেই নতুন বাংলাদেশের যে নতুন রূপ, সেই নতুন এই রূপকে আরো দেশ গঠনে এই ছাত্ররা কার্যকর ভূমিকা রাখবে। আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, সেই সরকার কিন্তু একটা বিভিন্ন চেষ্টা করে যাচ্ছেন। শহীদদের সঙ্গে দেখা করে, শহীদদের পরিবারের সঙ্গে দেখা করেছেন, আবু সাঈদের বাড়িতে গিয়েছেন এবং তারা এই কাজগুলো তারা করেছেন এবং তারা চেষ্টা করছেন যে সহযোগিতা করার। কিন্তু তারপরেও অনেকেই মনে করছেন এই গতিটা অনেক ধীর। এই ধীর গতির প্রক্রিয়া থেকে বের হয়ে আসার জন্য সরকারকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী যে ছাত্র জনতা রয়েছে, তারা কিন্তু তাগাদা দিয়েছেন। তাদের কথা স্পষ্ট, এটা দ্রুত সময়ের মধ্যে করতে হবে, এটা দ্রুত সময়ের মধ্যে করার জন্য তাগাদা দিয়েছে। এই বিষয়টা তারা একটা বিষয় এই বলছেন যে বাংলাদেশের বাহিরে যেসব হত্যাকারী রয়েছে এবং যারা নির্দেশদাতা রয়েছে, তাদেরকে দেশে আনার তাগাদা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সংসদ ভবন এরিয়া পার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন, সেই শহীদি মার্চে যারা যুক্ত হয়েছেন, হাজারো শিক্ষার্থী, হাজারো মানুষ এবং হাজারো নানা শ্রেণী পেশার মানুষ তারা এখানে কিন্তু যুক্ত হয়েছেন। আবু সাঈদ, মুগ্ধ, তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধ শেষ হয়নি। তারা বলছেন
দেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের যে সদিচ্ছা এবং দেশকে নতুন করে সংস্কারের যে প্রক্রিয়া সেটা তারা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত এই দেশ স্বৈর শাসনের প্রক্রিয়া থেকে বেরিয়ে না আসবে, যতক্ষণ না পর্যন্ত স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত এই ছাত্ররা এবং এই আন্দোলনে যারা কর্মীরা রয়েছেন তারা রাজপথে থাকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরাও রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নানা শ্রেণী পেশারের মানুষরা রয়েছেন, বিভিন্ন প্লেকার্ড, শহীদি মার্চ এবং জাতীয় পতাকা কপালে এবং হাতে নিয়ে তারা এই কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের এই প্রক্রিয়া, আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলমরা এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলমদের যে নেতৃত্বে যে হয়েছে এটা কয়েক ধাপে ভাগ হয়ে তারা এই কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, বাকের সহ যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এই র্যালি নিয়ে যাচ্ছে এবং তারা বলছে যে শহীদরাই হচ্ছে তাদের শক্তি এবং এই শক্তিকে ধারণ করে এই বাংলাদেশ গঠনের প্রক্রিয়াতে তারা যাবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে প্রায় 1 থেকে 1.5 কিলো, প্রায় 1 থেকে 1.5 কিলো রাস্তা, অর্থাৎ খামার বাড়ি পৌঁছে গেছে এই যে শহীদ মার্চ। খামার বাড়ি থেকে এদিকে আসাদ গেট, খামার বাড়ি থেকে এদিকে আসাদ গেট, এই আসাদ গেট পর্যন্ত এই র্যালি চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু মাঝে দিয়ে কোথাও কোথাও কিছুটা গ্যাপ রয়েছে, কিন্তু তারপরেও এই যে র্যালি এটাতে স্বতঃস্ফূর্ত যে এই অংশগ্রহণ সেটা কিন্তু এক অন্যরকম বার্তা দেয়। সত্যিকার অর্থে এই যে সাধারণ মানুষরা এখানে যুক্ত হচ্ছেন সেটা কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে স্বস্তি। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থেকে সাধারণ মানুষের যে সত্যিই যে এই বিজয়কে বহু কাঙ্ক্ষিত ছিল এবং অনেক দিনের চেষ্টা ছিল, সেই চেষ্টার কথাই কিন্তু তারা বারবার বহিঃপ্রকাশ করছে যে এবং তার রূপ নিয়েছে। মানুষ দ্রব্যমূল্য থেকে শুরু করে নানাভাবে দীর্ঘদিন ধরে যে কঠিন সময় পার করেছেন তার বহিঃপ্রকাশ কিন্তু ওই ছাত্র জনতার আন্দোলনেই হয়েছিল। ছাত্র জনতার ওই আন্দোলনের মধ্যে দিয়ে তারা কিন্তু সেই জানানটাই দিয়েছিল যে এই যে আন্দোলনে যারা যুক্ত হচ্ছেন, দেখেন খেয়াল করলে দেখবেন এখানে ছোট বাচ্চাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে, মানে সব রকম মানুষ এখানে এসে যুক্ত হয়েছেন এবং স্লোগান তুলছেন, খুনি হাসিনার বিচার চাই। এই বিচার তারা চাচ্ছেন, খুনি হাসিনার বিচার চাচ্ছেন এখন, এবং তারা বলছেন যে খুনি হাসিনার ফাঁসিতে ফাঁসি লাগে রশিতে, এমনও নানা স্লোগান তারা দিচ্ছেন। এবং লম্বা সেই সারি আমরা দেখতে পাচ্ছি, সেই লম্বা সারি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, হাজারো শিক্ষার্থী, ছাত্র জনতা এবং এই যে শহীদি মার্চ, এই যে মানুষের অংশগ্রহণ, এই আন্দোলন কিন্তু চলমান। এই আন্দোলনে মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তারা আবারও এখানে সবাই এসে প্রমাণ করলো যে এই আন্দোলন ছিল সর্বশ্রেণী পেশার মানুষের, এই দেশের মানুষের এই আন্দোলন ছিল এবং সেখানে যারা শহীদ হয়েছেন, যারা নির্বিচারে হত্যার শিকার হয়েছেন তাদের যে যথাযথ সম্মান, মর্যাদা এবং কাঙ্ক্ষিত যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মার্চের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা পরবর্তীতে আবারও তার সঙ্গে যোগাযোগ করব। আসছি অন্যান্য প্রসঙ্গে। পদত্যাগ করেছেন কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন 5 সদস্যের নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
একদলীয় ছিল মন্তব্য করে তিনি বলেন, এই নির্বাচনে ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কোনো দলের সাথে নয়। নির্বাচন পদ্ধতির মৌলিক সংস্কার না হলে নির্বাচন কমিশনের পক্ষে প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান বিদায়ী সিইসি। সংবিধান অনুযায়ী 5 বছর মেয়াদের জন্য নিয়োগপ্রাপ্ত হলেও 2.5 বছরের মাথায় বিদায় নিতে হলো আওয়াল কমিশনকে। যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। একতরফা নির্বাচনকে যে নির্বাচন কমিশন বৈধতা দিয়েছে তার প্রত্যেকের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণতন্ত্র ধ্বংসের মূল নায়ক ছিল আজ্ঞাবাহী নির্বাচন কমিশন। ভোটারবিহীন নির্বাচনের দায় তাদেরকেই নিতে হবে। রিজভী বলেন, ক্ষমতাচ্যুত সরকার ও তাদের দোসরদের ক্ষমা করলে ছাত্র জনতার আত্মত্যাগের সাথে বেইমানি করা হবে। সংবাদ সম্মেলনে কৃষিবিদ ইনস্টিটিউশন দখলের অভিযোগকে অস্বীকার করেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাব নেতারা। এই যে নির্বাচন কমিশন শুধু চাকরি রক্ষার্থে তারা সমস্ত ধরনের নির্বাচনী অনাচার এবং নির্বাচনী যে সমস্ত কুকীর্তিগুলো হয়েছে সেই কুকীর্তিগুলোকে তারা কি বলে যে বৈধতা দান করেছে। এইটার সাথে যারা দায়ী, যে কটা নির্বাচন কমিশন হয়েছে, হুদা কমিশন বা তার আগের যারা ছিলেন, এরা প্রত্যেকেই রাকিব, প্রত্যেকেই দায়ী, প্রত্যেকেই এই ইয়ের জন্য দায়ী। এবং আমি মনে করি তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শহীদি মার্চ কর্মসূচি চলছে। শহীদি মার্চ কর্মসূচির খবর সংগ্রহের জন্য আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির রয়েছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে, জানবো সেখানকার খবর। মুহাজির, আমাদেরকে জানান আন্দোলনের ছাত্র জনতার যে অংশগ্রহণ এবং আপনি কি দেখছেন, কেমন লোকজন কি বলছে, সেগুলো আমাদেরকে একটু জানান। শিবা, আসলে আন্দোলন না, বিষয়টা হচ্ছে যে উদযাপন। গত 5 আগস্টের যে ছাত্র জনতার অভ্যুত্থান, জুলাই যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের যে 1 মাস ব্যাপী 1 মাস পূর্তি উপলক্ষে আজকে এই আয়োজন করে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের এই মুহূর্তে আমি আছি মানিক মিয়া এভিনিউতে। আপনারা যদি একটু দেখেন যে এখানে আসলে জনস্রোত, যদি বলে থাকি যে জনস্রোতে পরিণত হয়েছে এই মানিক মিয়া এভিনিউ। আপনারা জানেন যে 4টা থেকে আসলে তাদের এই যাত্রা শুরু হয়, রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের এই যাত্রা শুরু হয় এবং একই সাথে তারা রাজু ভাস্কর্য থেকে কিছুক্ষণ আগে ধানমন্ডি হয়ে এখন মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট হয়ে তারা আবার শহীদ মিনারে অবস্থান করবেন। আমরা এখানে দেখতে পেরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও এই শহীদি মার্চে অংশ নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণের শিক্ষার্থীদের একটা অংশগ্রহণ রয়েছে এই শহীদি মার্চে। আমরা কিছুক্ষণ আগেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক সার্জিস আলমকে আমরা দেখেছি একটি মিছিল নিয়ে, তিনি আসলে রয়েছেন। অনেক অভিভাবকরা রয়েছেন, আমরা অনেক অভিভাবককে দেখতে পেরেছি, তারা আসলে ছাত্র জনতার অভ্যুত্থানকে আসলে সমর্থন জানিয়ে তারা এই মিছিল অংশ নিয়েছেন। আমরা অনেক অভিভাবককে দেখতে পাচ্ছি, তারা আসলে এই ছাত্রদের পাশে, সেই আন্দোলনের শুরু থেকে তারা ছাত্রদের পাশে ছিলেন, ছাত্রদের সমর্থনে ছিলেন, ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছেন, পানি নিয়ে এসেছেন, রান্না করা খাবার নিয়ে এসেছেন। তাদেরকে আমরা শুরু থেকে দেখেছি যে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের যে অবস্থান ছিল সেটা কিন্তু আসলে বলার বাইরে। আমরা এখানে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সবাইকে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা জনস্রোত সৃষ্টি হয়েছে আসলে এই মানিক মিয়া এভিনিউ প্রাঙ্গণের মধ্যে, এবং এই জনস্রোতটা ফার্মগেট হয়ে তারা আসলে রাজু ভাস্কর্য হয়ে তারপর শহীদ মিনারে গিয়ে আসলে শেষ হবে, আমরা এমনটাই জানি। আজকের এই শহীদি মার্চ যে
জুলাই গণঅভ্যুত্থানে আসলে যে কাঙ্ক্ষিত বিজয়, একটা ফ্যাসিস্ট সরকারের থেকে যে আমরা আসলে যে বিজয় পেয়েছি, সেই বিজয়কে আসলে তারা উদযাপন করার জন্য আজকে এই আয়োজন করেছেন। এবং সেই আয়োজনটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কণ্ঠে আসলে স্লোগান, সেই চিরচেনা স্লোগানগুলো যে লেগেছে রক্তে আগুন লেগেছে, ছাত্র জনতাকে আসলে থামিয়ে রাখার কোনো উপায় নেই, এমনটা কিন্তু আমরা শুনছি ছাত্র জনতার মুখে আসলে এই স্লোগানগুলো চলছে। এবং এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ থেকে আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। সীমা। মুহাজির, আপনাকে ধন্যবাদ। অপরাধী না হলে দলীয় বিবেচনায় কারো বিরুদ্ধে মামলা দায়ের না করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি জানান, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ সহ সব জায়গায় দুর্নীতি গ্রাস করেছে। নীতির পরিবর্তন না করে ব্যক্তির পরিবর্তন দিয়ে দুর্নীতি ঠেকানো যাবে না বলে মনে করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে লুঙ্গি পরে অংশ নেয়ার কারণ ব্যাখ্যা করেন সৈয়দ ফয়জুল করিম। উপজেলা ভাইস চেয়ারম্যানদের পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক লাইলা বানু বলেন, চেয়ারম্যানরা দলীয় ব্যানারে নির্বাচিত হলেও ভাইস চেয়ারম্যানরা জনগণের ভোটে স্বতন্ত্রভাবে নির্বাচিত। চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক বানানোর বিষয়টি সমর্থন করে তিনি বলেন, প্রশাসকের সাথে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা কাজ করতে আগ্রহী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।